হ্যালো বন্ধুরা, আমি অতনু। এডুকেশনাল পারপাস চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি সবাই ভালো আছো, পড়াশুনোর মধ্যেই আছো। 2 মাস 6 মাস বাকি থাকা এক্সাম দেখতে দেখতে সামনে এসে পড়বে, তাই কন্টিনিউইটি বজায় রেখে পড়াশুনো করাটা খুব জরুরি। চলো শুরু করা যাক আজকের এই ক্লাস। হিস্ট্রি জিকে স্পেশাল ক্লাসের আজকের টপিক ইতিহাসের সাজেস্টিভ বাছাই করা কিছু প্রশ্ন উত্তর নিয়ে। প্রশ্ন উত্তরগুলি খুবই ইম্পর্ট্যান্ট, তাই সবাই মনোযোগ সহকারে শোনো। মানুষ প্রথম কোন পশুকে পোষ মানিয়েছিল? কুকুর। প্রথম গৃহপালিত পশু কি? ভেড়া। পারস্য সম্রাট দরায়ুস কবে সিন্ধু জয় করেন? 518 খ্রিস্টপূর্বাব্দে। কে প্রথম ভারতে ইন্ডিয়া নামে উল্লেখ করেছিলেন? মানে ভারতকে প্রথম কে ইন্ডিয়া নামে উল্লেখ করেছিলেন? গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস। ভারতে প্রাচীনতম সভ্যতার নাম কি? ভারতের প্রাচীনতম সভ্যতা হলো মেহেরগড় সভ্যতা। মেহেরগড় সভ্যতা কে আবিষ্কার করেন? ফরাসি পুরাতত্ত্ববিদ জা ফ্রান্সোয়া জারিজ এবং রিচার্ড মিডো। কত কত সালে মেহেরগড় সভ্যতা আবিষ্কৃত হয়? 1973 থেকে 1980 খ্রিস্টাব্দের মধ্যে মেহেরগড় সভ্যতা আবিষ্কৃত হয়। সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা? সিন্ধু সভ্যতাকে ব্রোঞ্জ যুগের সভ্যতা বলা হয়। সিন্ধু সভ্যতার মোট কয়টি কেন্দ্র আবিষ্কৃত হয়েছিল? 250টি। সিন্ধু সভ্যতা কথাটি প্রথম কে আবিষ্কার করেন? জন মার্শাল। সিন্ধু সভ্যতার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হরপ্পা কে আবিষ্কার করেন? দয়ারাম সাহানি 1921 খ্রিস্টাব্দে। এটা ইম্পর্টেন্ট, মনে রাখবে। সিন্ধু সভ্যতার বৃহত্তম কেন্দ্রের নাম কি? মহেঞ্জোদারো। মহেঞ্জোদারো কথার অর্থ কি? মৃতের স্তূপ। মহেঞ্জোদারো কে আবিষ্কার করেন? রাখালদাস বন্দ্যোপাধ্যায় 1922 খ্রিস্টাব্দে। মানে তার ঠিক 1 বছর পরেই মহেঞ্জোদারো আবিষ্কার হয়। আর মহেঞ্জোদারো আবিষ্কার করেন রাখালদাস বন্দ্যোপাধ্যায়। মহেঞ্জোদারোতে প্রাপ্ত স্নানাগারের আয়তন কত? দৈর্ঘ্য 39 ফুট, প্রস্থ 23 ফুট এবং গভীরতা 8 ফুট। বিশ্বের প্রাচীনতম পোতাশ্রয় বা বন্দরের নাম কি? সেটি হলো লোথাল। লোথাল বর্তমানে কোন রাজ্যে অবস্থিত? গুজরাট রাজ্যে অবস্থিত। লোথালের অবস্থান গুজরাটের সবরমতী ও ভোগাবা এই দুটি নদীর মিলনস্থলে খাম্বাত উপসাগরের কাছে। তাহলে এরকমও প্রশ্ন হতে পারে যে কোন দুটি নদীর মিলনস্থলে লোথাল অবস্থিত? তাহলে সবরমতী ও ভোগাবা নদীর মিলনস্থলে লোথাল অবস্থিত। সিন্ধু সভ্যতার অবস্থান কোথায়? সিন্ধু সভ্যতার অবস্থান বললে দেখো, উত্তরতম স্থান হচ্ছে মান্ডা, যেটা বর্তমানে জম্মু কাশ্মীর। দক্ষিণতম স্থান হচ্ছে দৈমাবাদ, যেটা বর্তমানে মহারাষ্ট্র। এবং পূর্বতম স্থান হচ্ছে আলমগীরপুর, যেটা বর্তমানে পশ্চিম উত্তরপ্রদেশ। এবং পশ্চিমতম স্থান হচ্ছে সুৎকাজেন্ডোর, যেটা বর্তমানে বালুচিস্তান। তাহলে যদি আমরা বর্তমান হিসেবে ধরি তাহলে দেখো তোমাদের বুঝতে সুবিধা হবে। উত্তরতম স্থান হচ্ছে জম্মু কাশ্মীর, আর দক্ষিণে মহারাষ্ট্র অর্থাৎ মুম্বাই, আর পূর্ব দিকে হচ্ছে উত্তরপ্রদেশ এবং পশ্চিম দিক বালুচিস্তান। এই এতটা অংশ জুড়ে কিন্তু সিন্ধু সভ্যতার অবস্থান ছিল। সিন্ধু সভ্যতার অধিবাসীদের প্রধান জীবিকা কি ছিল? কৃষিকাজ। সিন্ধু সভ্যতার কোন পশুর ব্যবহার ছিল না? ঘোড়ার ব্যবহার তারা জানতো না। হরপ্পা সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল? রাভি নদীর তীরে। রাভি বা ইরাবতী, দুটো একই নদী। হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেন? হরপ্পা সভ্যতা আবিষ্কার করেন দয়ারাম সাহানি 1921 খ্রিস্টাব্দে। হরপ্পা সভ্যতার অবস্থান কোথায়? রাভি নদীর পূর্ব তীরে বা বাম তীরে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মন্টগোমারি জেলায়। এটা কিন্তু ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। কোথায়? যেটা হচ্ছে পাঞ্জাবের মন্টগোমারি, পাঞ্জাব প্রদেশের, পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মন্টগোমারি জেলায়। মহেঞ্জোদারো কোন নদীর তীরে অবস্থিত? সিন্ধু নদীর তীরে মহেঞ্জোদারো অবস্থিত। কালীবঙ্গান কোন নদীর তীরে অবস্থিত? কালীবঙ্গান হচ্ছে খরঘরা নদীর তীরে অবস্থিত। সিন্ধু সভ্যতার মোট কটি শিল্পের আবিষ্কৃত হয়েছে? কটি? না, 2000টি শিল্পের আবিষ্কার হয়েছে। বুরজাহোম বিখ্যাত ছিল কিসের জন্য? বুরজাহোম বিখ্যাত ছিল কূপঘরের জন্য। কোথায় মানুষের সাথে কুকুরের সমাধি পাওয়া যায়? বুরজাহোমেই মানুষের সাথে কুকুরের একসঙ্গে সমাধি পাওয়া যায়। কোথায়
নগর পরিকল্পনা ও প্রয়োগ প্রণালী ব্যবস্থা পাওয়া যায়নি। বনওয়ালিতে নগর পরিকল্পনা ও প্রয়োগ প্রণালী ব্যবস্থা পাওয়া যায়নি। দেখো, পাওয়া যায়নিটা ইম্পর্টেন্ট এই কারণে, কারণ আমরা দেখেছি হরপ্পা সভ্যতাতে কি প্রয়োগ প্রণালী ব্যবস্থা অনেক উন্নত ছিল। তাদের বাড়ির বাইরে একটি করে প্রয়োগ প্রণালী ড্রেনের ব্যবস্থা ছিল। তাহলে সেই দিক থেকে দেখতে গেলে এটা ইম্পর্টেন্ট হয় ওই জন্য যে এখানে প্রয়োগ প্রণালী ব্যবস্থা পাওয়া যায়নি। ভারতের মধ্যে সবথেকে বড় আবিষ্কৃত কেন্দ্র কোনটি? ভারতের মধ্যে সবথেকে বড় আবিষ্কার স্থান বললে সেটা হচ্ছে রাখিগড়ি। রাখিগড়ি হলো সবথেকে বড় আবিষ্কৃত স্থান। কোথায় পুরুষ ও মহিলাদের একসাথে কবর দেওয়ার প্রথা প্রচলিত ছিল? লোথালে পুরুষ ও মহিলাদের একসাথে কবর দেওয়ার প্রথা প্রচলিত ছিল। দেখো, মানুষ আর কুকুরের একসঙ্গে কবর দেওয়ার প্রথা প্রচলিত ছিল তাহলে কোথায়? না, বুরজাহোমে। এবং লোথাল যেটা হচ্ছে কোথায়? গুজরাটে অবস্থিত। এবং যেটা ছিল প্রথম বন্দর, সেই বন্দরের স্থান হচ্ছে লোথাল। সেখানে মানুষ ও যেখানে পুরুষ ও মহিলাদের একসঙ্গে কবর দেওয়ার প্রথা প্রচলিত ছিল। কোথায় কুকুরের সমাধি ও তামার কুঠোর পাওয়া গেছে? রোপার বা রংপুর, সেখানে কুকুরের সমাধি ও কুঠার এই দুটো পাওয়া গেছে। স্বাধীনতার পর প্রথম আবিষ্কৃত স্থান কোনটি? স্বাধীনতার পর প্রথম আবিষ্কৃত স্থান বললে কিন্তু রোপার প্রথম স্বাধীনতার পর আবিষ্কৃত হয়েছিল। কোথায় গরুর গাড়ির নিদর্শন পাওয়া গেছে? চানহুদারোতে গরুর গাড়ির নিদর্শন পাওয়া গেছে। বেদের অপর নাম শ্রুতি কেন? প্রথম দিকে বেদ শুনে শুনে মনে রাখা হতো বলে বেদের অপর নাম শ্রুতি। এটা আমরা থেকে সবাই পড়েছি, জানি। পৃথিবীর প্রাচীনতম গ্রন্থ কোনটি? ঋগ্বেদ হলো পৃথিবীর প্রাচীনতম গ্রন্থ। ঋগ বৈদিক যুগে পরিবারের প্রধানকে কি বলা হতো? কুলপা বা কুলপতি। বলি বলি হলো ঋগ বৈদিক যুগের এক প্রকার অনিয়মিত কর, যাকে বলি বলা হয়। তাহলে বলি কিন্তু এই যে নরবলি বা পশু বলি এগুলো বলি নয়, কিন্তু এখানে ঋগ বৈদিক যুগে কি হতো? এক প্রকার কর বা ট্যাক্স, যেটাকে বলি নামে পরিচিত ছিল। সবাই দেখো ওপরের ডান দিকে বেল আইকন, সবাই দেখো ওপরের ডান দিকে যে আই বটনটি আছে, সেখানে ইতিহাসের এর আগে যে সমস্ত ক্লাসগুলো হয়েছে তার যে কোনো গুরুত্বপূর্ণ ক্লাসের লিঙ্ক ওখান থেকে পেয়ে যাবে। এছাড়াও তোমরা যদি প্লেলিস্ট চেক করো, প্লেলিস্টে ইতিহাসের ক্লাস সেখান থেকেও তোমরা পেয়ে যাবে। চলো এরপর দেখি ঋগ বৈদিক যুগের কয়েকজন বিদুষী নারীর নাম। ঘোষা, বিশ্ববারা, অপালা, লোপামুদ্রা। এছাড়াও আছে মমতা, আরো অনেকে আছে যারা ঋগ বৈদিক যুগের বিদুষী নারীর মধ্যে তাদের নাম রয়েছে। চতুরাশ্রম কি? চতুরাশ্রম হচ্ছে বৈদিক যুগের মানুষদের জীবনের চারটি পর্যায় ছিল। সেই চারটি পর্যায় কি কি? ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ ও সন্ন্যাস। এইগুলোকে কি বলা হতো একসাথে? চতুরাশ্রম। মানে চারটা আলাদা আলাদা স্টেজ, যেগুলো এক একটা এজ হিসেবে সেগুলো নির্ভর করত। এরপর নিস্কো। নিস্কো কি? নিস্কো হচ্ছে বৈদিক যুগে ব্যবহৃত স্বর্ণমুদ্রার নাম নিস্কো। শ্রেষ্ঠিন কি? শ্রেষ্ঠিন কাদেরকে বলা হতো? পরবর্তী বৈদিক যুগের ধনী ব্যবসায়ীদেরকে শ্রেষ্ঠিন বলা হতো। অষ্টাধ্যায়ী কে রচনা করেন? পাণিনি। প্রতিটি বেদ কয়টি অংশে বিভক্ত ও কি কি? তাহলে বেদ চারটি অংশে বিভক্ত: সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ। এবার বেদাঙ্গ কয়টি ও কি কি? বেদাঙ্গ হলো 6টি: শিক্ষা, ছন্দ, ব্যাকরণ, নিরুক্ত, জ্যোতিষ ও কল্প। এরপর দেখো শিক্ষা থেকে আমরা কি জানি? শিক্ষা হচ্ছে বিশুদ্ধ উচ্চারণকে শিক্ষা। ও ছন্দ হচ্ছে বেদের ছন্দের সাথে সম্পর্কিত। ব্যাকরণ হচ্ছে ভাষা ব্যবহারের নিয়ম। নিরুক্ত হচ্ছে শব্দের উৎপত্তির ব্যাখ্যা। জ্যোতিষ হচ্ছে গ্রহ নক্ষত্রের সম্পর্কে ধারণা বা জানা। আর কল্প হচ্ছে যাগযজ্ঞের বিধান। এগুলো বেদাঙ্গ। যে 6টি ভাগ, সেইগুলোর প্রত্যেকটা এক একটা সম্পর্কে জানলে। এরপর পুরাণ কয়টি? পুরাণ হচ্ছে 18টি পুরাণ আছে। এবং সবচেয়ে প্রাচীনতম পুরাণ কোনটি? সব থেকে প্রাচীনতম পুরাণ হলো মৎস্য পুরাণ। উপবেদ কি? উপবেদ হচ্ছে 4টি। উপবেদ বললে আমরা বলবো আয়ুর্বেদ, ধনুর্বেদ, গান্ধর্ববেদ, শিল্পবেদ।
উপবেদ বললে এই 4টি বেদ বলবো আমরা। আর কি আছে? দর্শনের কয়টি অংশ? দর্শনের হচ্ছে 6টি অংশ। এরপর ঋগ্বেদের শ্লোক সংখ্যা কত? ঋগ্বেদের শ্লোক সংখ্যা হলো 1028টি শ্লোক বা স্তোত্র ছিল ঋগ্বেদে। তাহলে ঋগ্বেদ কোন নদীর তীরে রচিত হয়েছিল? সরস্বতী নদীর তীরে, 1400 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দে। হোত্রী কাদেরকে বলা হতো? ঋগ্বেদে যারা আবৃত্তি করত তাদেরকে হতো। আর মৈত্রী কাদেরকে বলা হতো? মৈত্রী হচ্ছে পুরোহিতদেরকে বলা হতো মৈত্রী। এবার ঋগ কোন শব্দটি সব থেকে বেশিবার উচ্চারিত হয়েছে? ওম শব্দটি সব থেকে বেশিবার উচ্চারিত হয়েছে। দেখো, ঋগ্বেদের শ্লোক সংখ্যা হচ্ছে 1028, ওম শব্দটা কিন্তু 1028 বার উচ্চারণ হয়েছে। 10 রাজার যুদ্ধ কোন নদীর তীরে হয়েছিল? পুরুষানি বা রাভি নদীর তীরে হয়েছিল। 10 রাজার যুদ্ধ ঋগ্বেদের কোন মণ্ডলে উল্লেখ আছে? সপ্তম মণ্ডলে উল্লেখ আছে। 10 রাজার যুদ্ধ কে জয়লাভ করেছিলেন? ভরত গোষ্ঠীর ভুক্ত রাজা সুদাস জয়লাভ করেছিলেন, কারণ তিনি শক্তিশালী এবং ছিলেন আর কি, সেই জন্য তিনি এই 10 রাজার যুদ্ধে তিনি জয়লাভ করেছিলেন। সামবেদ কটি স্তোত্র রয়েছে? সামবেদে হচ্ছে 1810টি স্তোত্র রয়েছে। ধ্রুপদ রাগ সম্বন্ধে বা সম্পর্কে কোন বেদে জানা যায়? ধ্রুপদ রাগ সম্পর্কে জানা যায় সামবেদে। গায়ত্রী মন্ত্র সম্পর্কে আমরা কোন বেদ থেকে জানতে পারি? না, ঋগ্বেদ থেকে গায়ত্রী মন্ত্র সম্পর্কে আমরা জানতে পারি। সামবেদ পাঠকারীদেরকে কি বলা হয়? উদ্গাত্রী বলা হয়। তাহলে সামবেদ পাঠকারীদেরকে কি বলা হয়? উদ্গাত্রী। সামবেদে উপবেদের নাম কি? গান্ধর্ব বেদ। যজুর্বেদের স্তোত্র সংখ্যা কত? 1549টি। যজুর্বেদ পাঠকারীদেরকে কি বলা হয়? উদ্ভার্যু। অথর্ববেদের কয়টি স্তোত্র আছে? 731টি বা 711টি স্তোত্র আছে। অথর্ববেদ কয়টি কাণ্ডে বিভক্ত? অথর্ববেদ 20টি কাণ্ডে বিভক্ত। উপনিষদ প্রথম ইংরেজিতে অনুবাদ কে করেছিলেন? চার্লস উইলকিন্স প্রথম ইংরেজিতে অনুবাদ করেছিলেন উপনিষদকে। এছাড়াও তিনি গীতা যে বই, সেই বইয়েরও ইংরেজি অনুবাদ করেছিলেন, এই চার্লস উইলকিন্সই অনুবাদ করেছিলেন। এবার 4টি উপবেদ কোনটি থেকে কি জানা যায়? আয়ুর্বেদ থেকে চিকিৎসা বিজ্ঞান নিয়ে জানা যায়, যেটা ঋগ্বেদে আছে। ধনুর্বেদ থেকে যুদ্ধবিদ্যা সম্পর্কে জানা যায়, যেটা যজুর্বেদে আছে। গান্ধর্ব বেদ থেকে সঙ্গীত সম্পর্কে জানা যায়, যেটা সামবেদে আছে। এবং শিল্পবেদ থেকে কি জানা যায়? তথ্য সংস্কৃতি সম্পর্ক, মানে আর্ট অ্যান্ড কালচার সম্পর্কে জানা যায়, যেটা অথর্ববেদে আছে। দেখো, এখানের প্রতিটি প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকেই ইতিহাস পড়া শুরু হয়। এইগুলো পড়তে হবে এবং মনে রাখতেই হবে, কারণ এখান থেকে কোশ্চেন এসেই থাকে, যে কোনো পরীক্ষায় কোশ্চেন এসেই থাকে। ক্লাসটি যদি ইনফরমেটিভ লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নিত্য নতুন ক্লাসের আপডেট পেতে বেল আইকন প্রেস করতে অবশ্যই ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।